আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বহিঃজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো। তো আমরা আগের ভিডিওতে নদীর এই আমরা ফার্স্টে আলোচনা করেছি এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক, অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে ক্রিয়াগুলির মাধ্যমে আমাদের যে ল্যান্ডফর্ম বা উম, উম, পৃথিবীর উপরের বা নিচের এই কেন্দ্রমণ্ডলের যে পরিবর্তনগুলো হয় সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। তো আমরা আমাদের পৃথিবীর যে নদীর ক্ষয়, বহন এবং সঞ্চয়ের ফলে কি সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো সম্বন্ধে আলোচনা মোটামুটি একটা করেছি, কিন্তু আমরা নদীর মোহনা পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো আজকে আমরা নদীর মোহনা কি ধরনের ও খাড়ি হয় না বদ্বীপ হয়, বা খাড়ি কখন হয় বা বদ্বীপ কখন হয়, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই বলি, নদীতে যখন একটা নদী, ঠিক আছে, এটা প্রবাহিত হয়ে পড়ে, এটা হচ্ছে ওর, আমরা যদি এভাবে দেখি তাহলে নদীটার এটা হচ্ছে তার মোটামুটি উচ্চ গতি, এটা মধ্য গতি এবং এটা নিম্ন গতি, ঠিক আছে। এটা উচ্চ গতি, এটা মধ্য গতি, এটা নিম্ন গতি। তাহলে আমার উচ্চ গতিতে কি করছিল নদী, এখানে ক্ষয় করছিল। মধ্য গতিতে কি করছিল, মধ্য গতিতে নদী বহনের কাজটা করছিল। আর নিম্ন গতিতে নদী কি করছিল, নিম্ন গতিতে নদী মোটামুটি একটা এই যে সেডিমেন্ট গুলো বয়ে নিয়ে আসছিল, সেই সেডিমেন্ট গুলো একটা সেটেল হচ্ছিল বা ডিপোজিশন করছিল বা জমা হচ্ছিল, ঠিক আছে। এতদূর পর্যন্ত আমাদের ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তারপর নদী এখানে এসে কি করলো, এখানে যে সমভূমি এসে গেল, এরপর কি করবে নদী, এরপর নদী এটা সমুদ্র রয়েছে, সমুদ্র, তো নদী এরপর সমুদ্রে মিলিত হবে, ঠিক আছে। এই সমুদ্রে মিলিত হবে। তো সমুদ্রে মিলিত হতে গেলে আমাদের বদ্বীপ এবং খাড়ি, খাড়ি মানে হচ্ছে এস্টুয়ারি, আর বদ্বীপ মানে হচ্ছে বদ্বীপ বা ডেল্টা যেকে বলে। তাহলে আমরা ফার্স্টে আলোচনা করি এস্টুয়ারি জিনিসটা কি। এস্টুয়ারি বা খাড়ি, ঠিক আছে। এস্টুয়ারি বা খাড়ি জিনিসটা কি সেটা সম্বন্ধে আমরা আলোচনা করি। কোন নদী যখন আমার খুব কম ডিস্টেন্স প্রবাহিত হবে, এই খাড়ি হওয়ার কয়েকটি শর্ত রয়েছে, ঠিক আছে। সেই শর্তগুলো কি, এক নাম্বার হচ্ছে রিভারটা কম ডিস্টেন্স প্রবাহিত হবে, কম দূরত্ব, ঠিক আছে, দূরত্ব কম যাবে বা নদীটার বিস্তৃতিটা কম হবে। দু নাম্বার কি হচ্ছে, মোহনার কাছে যেখানে মিশবে সেখানে ঢালটা খুব বেশি হবে, ঢালটা বেশি হবে মোহনার কাছে, বারবার বলছি কিন্তু। এই যে এখানে মিশছে, তাহলে এইখানে নদীটা সমুদ্রের সঙ্গে মিশছে, সেখানে ঢালটা অনেকটা বেশি হবে, ঠিক আছে। তিন নাম্বার কি হচ্ছে, নদীতে সেডিমেন্ট বা পলির পরিমাণ কম হবে, পলির পরিমাণ কম হবে, ঠিক আছে। তাহলে কম দূরত্ব যাচ্ছে, ঢাল বেশি থাকছে, আর পলির পরিমাণ কম হচ্ছে। তাহলে এখন কি ঘটনা ঘটছে, নদীটা যখন কম দূরত্ব গেল, তাহলে নদীর মধ্যে কি পলি বা আলাদা যে সমস্ত সেডিমেন্ট গুলো রয়েছে, পেবেল, কোবেল বা নুড়ি, পাথর, বালি, শিলাখণ্ড, এগুলো বেশি থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে এখানে যেহেতু আমার সেডিমেন্ট বা এই পলি বালি এসব গুলো নেই, বেশি পরিমাণ বহন করে আসছে না, তাহলে স্বাভাবিকভাবে এখানে কম পরিমাণে জমা হবে, ঠিক আছে। এক নম্বর কম জমা হলো। এরপর হচ্ছে কি, এখানে একটু বেশি খাড়া ঢাল হওয়ার জন্য, খাড়া ঢাল হওয়ার জন্য কি হচ্ছে, এদিক থেকে যখন নদীতে সমুদ্রের ঢেউ আসছে, তখন এই যে জমা হয়েছে সেডিমেন্টটা, সেটা কিন্তু ধুয়ে নিয়ে চলে যাচ্ছে এদিকে, ঠিক আছে। তাহলে এটা ধুয়ে নিয়ে চলে গেল, তাহলে এখানে আর সেডিমেন্ট থাকছে না। তারপর কি, পলির পরিমাণ কম হলো, এক নাম্বার। দু নম্বর ঢাল হচ্ছে, আর তিন নম্বর হচ্ছে নদীর দূরত্ব কম হচ্ছে। তার জন্য আমাদের এস্টুয়ারি বা খাড়ি তৈরি হয়, ঠিক আছে। খাড়িটা আমাদের সাধারণত পশ্চিম এর যে নদীগুলো রয়েছে, ভারতবর্ষের যে পশ্চিমের রিভার গুলো রয়েছে, তার মধ্যে কি নর্মদা, তাপ্তি, এরা সবাই মোটামুটি একটি খাড়ি বা এস্টুয়ারি তৈরি করে, ঠিক আছে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, আমাদের বদ্বীপ বা ডেল্টা।
বদ্বীপ বা ডেল্টা কখন হয়, ঠিক আছে, বদ্বীপ বা ডেল্টা, ডেল্টা ডেল্টা বা বদ্বীপ, বদ্বীপ, ঠিক আছে, ডেল্টা বা বদ্বীপ। তাহলে ডেল্টা বা বদ্বীপ আমাদের কখন হয়, এর কিছু কন্ডিশন আছে, যেমন নদীকে বেশি দূরত্ব প্রবাহিত হতে হবে, নদীকে বেশি দূরত্ব প্রবাহিত হতে হবে, বেশি দূরত্ব প্রবাহিত হবে। 2 নাম্বার কি হচ্ছে, একদম সমুদ্রের কাছে যেখানে বসবে সেখানে সমতল ভূমি হতে হবে, সমতল ভূমি বা ঢালটা অনেক কম, ঢাল কম হবে, ঠিক আছে, ঢালটা অনেকটা কম হবে। 3 নাম্বার কি হচ্ছে, নদী অনেক সেডিমেন্ট বা পলি বালি এসব নিয়ে আসবে, পলি বালি ইত্যাদি প্রচুর পরিমাণ নিয়ে আসবে। প্রচুর পরিমাণে পলি বালি নিয়ে আসবে। তাহলে কি ঘটনা ঘটছে এখন, এই যে এটা একটা এস্টুয়ারি গঠন করলো, এর ডিসটেন্স কম ছিল, এর সেডিমেন্ট কম নিয়ে আসছে, এখানে খাড়া ঢাল। কিন্তু আমরা যদি গঙ্গা নদী ক্ষেত্রে দেখি তাহলে কি ঘটনা ঘটে, গঙ্গা নদী একটা আদর্শ নদী, আমরা আগেই বলেছি, উচ্চ গতি রয়েছে, তার মধ্য গতি রয়েছে, তার নিম্ন গতি রয়েছে। তাহলে গঙ্গা নদী এইখানে ক্ষয় করলো, এখানে বহন করলো, এখানে সেডিমেন্ট গুলো আস্তে আস্তে এরপর ডিপোজিশন করছে, ঠিক আছে, বা জমা করছে। তাহলে ঘটনাটা কি হচ্ছে, এই সমুদ্রের কাছে এসে নদীতে, ঠিক আছে, এই নদীটা এখানে যেহেতু সমুদ্রের কাছে এসেছে, মানে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলকে আমরা বঙ্গোপসাগর বলি। তাহলে বঙ্গোপসাগরে এসে কি হয়েছে, এর যে সেডিমেন্টরা রয়েছে সেটা এখানে বিস্তৃতভাবে ছড়াই দিল, ঠিক আছে। তাহলে এখানে বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য কি হয়েছে, আর এখানে নদীর ঢেউটা কম আছে, কেন এখানে ঢালটা খুব কম, তাহলে একটা বিস্তৃতভাবে ছড়িয়ে গেল। তাহলে এখানে নদীর সমুদ্রের যে তরঙ্গটা এলো, এরা কিন্তু পুরো আমার সেডিমেন্টটা বা পলি বালিটা নিয়ে যেতে পারলো না। তাহলে এখন কি ঘটনাটা ঘটেছে এখানে, যেহেতু নিয়ে যেতে পারেনি, তাহলে এখানে আমার একটা ব শেপের মতো, কারণ এইখানে এরকম আর এইভাবে একটা মোটামুটি এইভাবে একটা জমা করে, ঠিক আছে, এইভাবে একটা মোটামুটি জমা করে ডেল্টা শেপের মতো, ঠিক আছে, ডেল্টা শেপের মতো বা এই বয়ের মতো। তাহলে এই জন্য আমার এটাকে বদ্বীপ বলা হয়। তাহলে আমার কি কি কারণ, নদীটা 1 নম্বর লং ডিস্টেন্স প্রবাহিত হয়েছে, মানে দূরত্ব বেশি গেছে। 2 নম্বর হচ্ছে কি, নদীটার মধ্যে সেডিমেন্টের পরিমাণ বা পলি বালি কোবেল পেবেল বা শিলাখণ্ড বা এসবের পরিমাণ খুব বেশি আছে। তাহলে এগুলো সব বয়ে এনে আমার যে সমুদ্রে ছেড়ে দিল, আমাদের সমুদ্রটা আমার কি হয়েছে, সমুদ্রে এসে সেডিমেন্ট গুলো জমা হয়েছে। আর 3 নাম্বার কন্ডিশন কি, এই যে এখানে ঢালটা সমুদ্রে, যেখানে নদী এবং সমুদ্র মিশছে সেখানে কিন্তু ঢালটা অনেক কম। তাহলে এখানে আমার একটা বদ্বীপ গঠন হয়ে গেল, ঠিক আছে। তাহলে ডেল্টা বা বদ্বীপ গঠন হওয়ার আমরা কারণগুলো আমরা পড়লাম। এরপর আমরা পড়বো যে বদ্বীপ ক ধরনের হয়, ঠিক আছে, মানে ক্লাসিফিকেশন অফ বদ্বীপ। তাহলে ক্লাসিফিকেশন অফ বদ্বীপ আমরা যদি দেখি তাহলে কি দেখব, ক্লাসিফিকেশন অফ ডেল্টা, ডেল্টা ক্লাসিফিকেশন, আমরা ক ধরনের ডেল্টা দেখতে পাচ্ছি সেটা ক্লাসিফিকেশন করছি, ঠিক আছে। একটা হচ্ছে ধনুকাকৃতি ডেল্টা, একটা হচ্ছে কি ধনুকাকৃতি বা আর্কিউড, ধনুকাকৃতি বা আর্কিউড, আর্কিউড ডেল্টা, এটি আর্কিউড ডেল্টা, ধনুকাকৃতি বা আর্কিউড ডেল্টা। 2 নম্বরে আমার হচ্ছে কি তীক্ষ্ণাগ্নু বা হচ্ছে আমার তীক্ষ্ণাগ্নু বা কাসপেট, তীক্ষ্ণাগ্নু বা তীক্ষ্ণাগ্র বা বা কাসপেড বা কাসপেড, 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 তীক্ষ্ণাগ্নু বা কাসপেড, ঠিক আছে, তীক্ষ্ণাগ্নু বা কাসপেড।
আর এক ধরনের রয়েছে, সেটা হচ্ছে পাখির পায়ের মতো ডেল্টা। সেটার নাম হচ্ছে কি? পাখির পায়ের মতো ডেল্টা। বার্ড ফুট। তাহলে ধনুকাকৃতির ডেল্টাটা কোথায় দেখা যায়? তীক্ষ্ণাগ্র ডেল্টা বা কাস্পেড ডেল্টা, পাখির পায়ের মতো ডেল্টা কোথায় দেখা যায়? এগুলো সব আমরা এক এক করে আলোচনা করি। ফার্স্ট হচ্ছে ধনুকাকৃতি ডেল্টা আমরা কোথায় দেখতে পাই? এই ধনুকাকৃতি ডেল্টাটা সাধারণত দেখতে আমার অনেকটা এই ধরনের হয়। আমরা যদি এখানে একটা রিভার এঁকে দিই, ঠিক আছে, মোটামুটি রিভারটা এইভাবে গেল, ঠিক আছে, তাহলে এখানে এসে রিভারটা সমুদ্রের সঙ্গে মিশেছে। তাহলে সমুদ্রের সঙ্গে মিশার ফলে কি হয়েছে? এইখানে রিভারটা গেছে, এরপর রিভারটা অনেক ভাবে ভাগ হয়ে গেছে, এইভাবে আরেকটা ভাগ হয়ে গেছে, তাহলে এইভাবে আরেকটা ভাগ হয়ে গেছে, আর এইভাবে আরেকটা ভাগ হয়ে গেছে। অর্থাৎ রিভারটা যখন এই বা নদীটা যখন সমুদ্রের কাছাকাছি এসেছে, তখন নদীটা যেহেতু সমতল ভূমির উপর দিয়ে আসছে, তাই নদীর মধ্যে ঢাল অনেক কম আছে, নদীর মধ্যে সেডিমেন্টের পরিমাণ অনেক বেশি আছে। তাহলে নদীটার মধ্যে যে জলটা রয়েছে সেটা সবসময় কি চাইছে? যে আমি একে ছেদ করে বেরিয়ে যাই, আবার এইখানটা পাড়টা ভেঙে বেরিয়ে যাই, এইখানে পাড়টা, তাহলে এইভাবে পাড়টা ভেঙে ভেঙে সবাই বেরিয়ে যাচ্ছে। কিন্তু মেন যে চ্যানেলটা বা মেন যে ফ্লোটা, সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে এদের মধ্যে জলের পরিমাণ, এদের মধ্যে সেডিমেন্টের পরিমাণ দুটোই নিশ্চয়ই কম আছে। তাহলে দুটোই যেহেতু এদের মধ্যে কম আছে, সেডিমেন্টের পরিমাণ, জলের পরিমাণ, তাহলে এরা বেশি দূর বিস্তৃত হতে পারবে না। কিন্তু এর মধ্যে আবার জলের পরিমাণ বেশি, সেডিমেন্টের পরিমাণ বেশি, তাহলে এরা বেশি দূরে এগোবে। তাহলে এখন যদি আমরা ছবিটা এঁকে দিই, তাহলে দেখতে অনেকটা এই ধরনের হয়ে যাবে, এই ধরনের হয়ে গেল। তাহলে এটারে আমাদের নাম দেওয়া হয়েছে কি? ধনুকাকৃতি। আমাদের এটা শ্রী রামচন্দ্রের ধনুকের মতো দেখতে লাগছে নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। তাহলে ধনুকের মতো দেখতে লাগছে রামচন্দ্রের ধনুক এটা, ঠিক আছে। তাহলে ধনুকের মতো দেখতে হওয়ার জন্য এর নাম হয়েছে ধনুকাকৃতি বা আর্কিউট ডেল্টা। মনে থাকবে, আমাদের রামচন্দ্রের কথা যখনই মনে রাখবো, রামচন্দ্রের ধনুকের কথা, তখনই আমাদের এক দৃষ্টিতে মনে থাকবে যে ডেল্টার প্রকারে আর্কিউট ডেল্টা বা ধনুকাকৃতি ডেল্টা, সেটার নাম হচ্ছে আর্কিউট ডেল্টা, ঠিক আছে। আমাদের ইংলিশ এই টার্মগুলোর প্রতি একটু এখন থেকে যদি ঝুঁকি নিই বা একটু একটু করে দেখি, তাহলে আমাদের টার্মটা খুব ভালো করে মনে থাকবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে ধনুকাকৃতি ডেল্টাটা আমরা পড়লাম। এবার তীক্ষ্ণাগ্র ডেল্টাটা কি? ঠিক আছে, তীক্ষ্ণাগ্র ডেল্টা বা কাস্পেড ডেল্টাটা কি? ঠিক আছে, তীক্ষ্ণাগ্র ডেল্টাটা হচ্ছে কি? এই যে রিভারটা আমার প্রবাহিত হলো, এইখানে এসে মিশে গেল, ঠিক আছে। আচ্ছা, এইটা আমাদের গঙ্গার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ব্রহ্মপুত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আর কি ডেল্টা। তীক্ষ্ণাগ্র ডেল্টাটা কোথায় দেখা যায়? ঠিক আছে, এটা সেই দেখতে অনেকটা, আচ্ছা, এইখানে আমার মনে করো মিশে গেছে, এটা সমুদ্র, ঠিক আছে, এটা সমুদ্র মোহনার কাছে মিশে গেছে, তাহলে এ এত দূর চলে গেছে, ঠিক আছে। তাহলে এর যে সেডিমেন্ট গুলো রয়েছে কিছু কিছু, তাহলে এরা পুরোটাই ছড়িয়ে দিয়েছে এইভাবে, ঠিক আছে, ছড়িয়ে দিয়েছে। কিন্তু সমুদ্র তরঙ্গের বেগ এখানে বেশি হওয়ার জন্য ঘটনাটা কি হয়েছে? এদিক থেকে যে সমুদ্রের তরঙ্গটা আসছে, মানে জলটা, ওয়াটারটা, এদিক থেকে যে এলো জলটা, এসে পরে করলো কি না, আমরা যদি পুকুরে স্নান করতে গিয়ে দেখি, তাহলে দেখা যায় কি, আমরা যদি একটু পাতে যদি একটু এই উপরের দিকে করে দিই জলটা ঘাটের কাছে এসে, তাহলে কি হয়, জলটা অনেকটা এইভাবে উঠে উঠে যায়, ঠিক আছে। তাহলে জলটা উঠে গেল, তাহলে জলটা এইভাবে উঠে গেল, তখন যখন নামবে তখন আবার এইভাবে নেমে গেল, ঠিক আছে। তো ঠিক সেম ভাবে এই দিক থেকে ঢেউটা এলো, এটাও তো এক ধরনের ঢেউ দিলাম আমরা নাকি, ছোট। এবার হচ্ছে কি, এখানে আমরা বড় ঢেউ দিব, মানে বড় ঢেউ আসছে সমুদ্রের, তাহলে বড় ঢেউ আসার জন্য করলো কি, এই যে সেডিমেন্টটা এদিকে ছিল এটা সব আলগা ছিল, আর এখানে কিন্তু সলিড এবং এখানে মোটামুটি বেশি পরিমাণ সেডিমেন্ট রয়েছে, তাহলে হলো কি, এদিক থেকে যে ঢেউটা এসে গেল, অমনি ঢেউটা এদিকটার সেডিমেন্টটা নিয়ে চলে গেল এদিকে, আবার এদিকটা সেডিমেন্টটা নিয়ে চলে গেল এইদিকে। তাহলে ঘটনাটা কি ঘটবে, অনেকটা করাতের মতো দেখতে হয়ে যায়। আমাদের যে করাতের কাঠ কাটা করাত দেখেছি আমরা সবাই নিশ্চয়ই, যে করাতে গাছ কেটে সব ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরিবেশ নষ্ট করছে, সেই করাতের কথা বলছি।
তাহলে সেই করাতটা আমার এই ধরনের দেখতে হয়, ঠিক আছে? এই ধরনের সূচালো থাকে, এদিকে একজন ধরে থাকে, এদিকে একজন, এই টানতে থাকে আর এ টানতে থাকে। দুজন যখন টানে তখন আমার এই গাছের গুড়িটা কি হয়, একবার গেল এইদিকে, আবার এদিকে, আবার এইদিকে, এদিকে গেল, আবার এদিকে আসবে। তাহলে একে আস্তে আস্তে ছিদ্র করে 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 ভিতর 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 কেটে ফেলে। ঠিক সেভাবে আমাদের এই করাতের দাঁতটার মতো দেখতে হয়ে গেল এই সমুদ্রের তরঙ্গটা। এই জন্য একে কাসপেড বা তীক্ষ্ণাগ্রহ, অর্থাৎ এই যে অগ্রভাগটা তীক্ষ্ণ আছে তাই একে তীক্ষ্ণাগ্রহ বলা হয়। তীক্ষ্ণাগ্রহ বা ধনুকাকৃতির, ঠিক আছে? এর পলি বালির পরিমাণ এই দিকটাতে বেশি হলেও কিন্তু এই দিকটাতে কম হয়, ঠিক আছে? তীক্ষ্ণাগ্রহ বা কাসপেড ডেল্টা। এরপর আমরা 3 নম্বরে যে ডেল্টাটার কথা বলবো সেটা হচ্ছে কি পাখির পায়ের মতো ডেল্টা। এটা আলোচনা করলাম, এটা আলোচনা। এবার আমরা পাখির পায়ের মতো ডেল্টা, বার্ড ফুট ডেল্টাটা কিভাবে হয়। আমাদের সবাই নিশ্চয়ই আমাজন রিভারের কথা শুনেই থাকি, আমাদের যে বৃহত্তম রিভার আমাজন। তো সেই আমাজন এলাকার বা আমাজন যে রিভার রয়েছে বা আমাদের যে আবার রিভার রয়েছে, তাহলে এরপর আমরা আলোচনা করছি কি পাখির পায়ের মতো বা বার্ড ফুট ডেল্টা। এটা আমেরিকার মিসিসিপি যে নদী রয়েছে, মিসিসিপি, নর্থ আমেরিকার মিসিসিপি রিভার, ঠিক আছে? সেই নর্থ আমেরিকার মিসিসিপি রিভার অনুকূলে এটা ওই হয়েছে, ঠিক আছে? এই যে মিসিসিপি রিভার, সেই মিসিসিপি রিভারে তাহলে এই পাখির পায়ের মতো বা বার্ড ফুট ডেল্টাটা কিভাবে তৈরি হলো। পাখির পায়ের মতো বা বার্ড ফুট ডেল্টাটা মেনলি তৈরি হচ্ছে এই যে রিভারটা এসেছে আর এই যে সমুদ্র, তাহলে এটা হচ্ছে আমার কি নাম, সমুদ্র। এর নাম হচ্ছে সমুদ্র, এটা সমুদ্র, আর এটা হচ্ছে কি নদী। তাহলে নদী এসে সমুদ্রে মিশছে, স্বাভাবিক ঘটনা, বা মোহনার কাছে সমুদ্রে এসে মিশেছে। তাহলে এখন ঘটনা হচ্ছে কি আমাদের নদীর জলের ঘনত্ব বেশি না সমুদ্রের জলের ঘনত্ব বেশি? স্বাভাবিক এই প্রশ্নটা আসতেই পারে। তাহলে আমাদের সমুদ্রের জলের ঘনত্ব বেশি নদীর জলের তুলনায়। কেন বেশি? কারণ হচ্ছে সমুদ্রের জলে লবণের পরিমাণ অনেক বেশি নদীর জলের তুলনায়। তাহলে যে জলে লবণের পরিমাণ বেশি হবে সেটা ঘনত্বের পরিমাণ বেশি হয়ে যাবে। আমরা যদি সিম্পল একটা গ্লাসে জল নিই এবং তাতে যদি নুন চিনি শরবত করে খাই, তাহলে সেই জলের ঘনত্ব অটোমেটিক বেশি হয়ে যায় আমাদের সিম্পল একটা জল নেওয়ার থেকে। তাহলে সমুদ্রের জলের ঘনত্ব যেই বেশি, তাহলে নদীটা যে সমুদ্রে এলো, এটা কিন্তু সমুদ্রের জলের ঘনত্ব বেশি হতে হবে নদীর তুলনায়, তাহলেই কিন্তু ওই বার্ড ফুট ডেল্টাটা তৈরি হচ্ছে। তাহলে নাহলে তো প্রতিটাতেই তৈরি হচ্ছে বার্ড ফুট ডেল্টা, কিন্তু প্রতিটাতে কি বার্ড ফুট ডেল্টা তৈরি হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। গঙ্গায় কি হচ্ছে? হয়নি। তাহলে ঘটনাটা হচ্ছে এটা যেই নদীটা সমুদ্রে এসে মিশলো, অমনি নদীটা সমুদ্রে গেল, তাহলে সমুদ্রের কাছে এসে যেই সমুদ্রে মিশে গেল, অমনি নদীর এই পাশ বরাবর থিতিয়ে যাচ্ছে পদার্থগুলো। পদার্থগুলো যে থিতিয়ে গেল, আর একটা চ্যানেল হচ্ছে এইভাবে, যেভাবে বললাম অনেক সেডিমেন্ট থাকছে বা পাড়টা ভেঙে এইভাবে চলে এলো, আরেকটা এইভাবে চলে এলো, আরেকটা এইভাবে চলে এলো, এবং সবার পাশে পাশে এগুলো সেডিমেন্ট গুলো চারদিকে ছড়াচ্ছে না। সেডিমেন্ট গুলো আমার এই নদীটার যে ফ্লোটা রয়েছে তার পাশে পাশে, ঠিক আছে, তার পাশে মোটামুটি এইভাবে সেডিমেন্ট গুলো জমা হচ্ছে। তাহলে সেডিমেন্ট গুলো যেই জমা হয়ে গেল পাশে পাশে, অমনি ঘটনাটা কি ঘটলো, এটা পাখির পায়ের মতো দেখতে হচ্ছে অনেকটা, হচ্ছে তো, এটা পাখির পায়ের মতো অনেকটা হচ্ছে। এই ঘটনাটা আমাদের মেনলি কোথায় দেখা যায়? মিসিসিপি নদীতে, আমেরিকার। আর কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের যে কৃষ্ণা নদী আছে সেই নদীতে অনেকটাই এই পাখির পায়ের মতো বা বার্ড ফুট ডেল্টার মতো দেখতে হয়েছে। তাহলে আমাদের এই যে নদীর যে টপিকটা বাকি ছিল সেটা মোটামুটি আজকে কমপ্লিট হলো, ঠিক আছে? এরপর আমাদের যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে কি হিমবাহের বিভিন্ন কাজ এবং হিমবাহের বিভিন্ন কাজ
তার যে ক্ষয় বহন বা অবক্ষেপণ বা ডিপোজিশন রয়েছে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। আমার এই ব্যাক বেঞ্চার্স চ্যানেলের যদি আপনাদের বা তোমাদের ভালো লেগে থাকে পড়ানোটা, তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুদের সুবিধা হয়। আর এর অন্য কোনো উদ্দেশ্য নেই। যেহেতু এখন অনলাইনের সব পড়াশোনা বা প্ল্যাটফর্মটা পুরোটাই চলে এসছে, তাই তোমরা চেষ্টা করবে যে পাবজি তো খেলবেই, বা পাবজি এখন ব্যান্ড হয়ে গেছে, ফ্রি ফায়ার খেলো, তার সঙ্গে সঙ্গে কি একটু যদি পড়াশোনা করো, হয়তো ডেলি আধ ঘন্টা বা 1 ঘন্টা আমার ভিডিওগুলো দেখলে, তাহলে অনেকটা জ্ঞান হলো। তাহলে সেইভাবেই ফ্রি ফায়ার খেলতে খেলতে কিন্তু কখনো তো একটা সময় মনে হবে যে না একটু আলাদা কিছু করি। তাহলে ফ্রি ফায়ার খেলার পর যদি মনে হয় তাহলে দেখো, এবং লাইক শেয়ার কমেন্ট করো। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।